আজ আমরা অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি পড়ব। তো খুব একটা বড় চ্যাপ্টার এটা নয়, সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যেই আছে। যে পদ্ধতিতে এখন পড়াশোনা হচ্ছে তার দিকেই প্রত্যেকে একটু ওয়াকিবহাল থাকো। স্কুল তো কবে খুলবে নির্দিষ্ট করে আমরা বলতে পারবো না। আর একটু গ্রুপেতে রিয়্যাক্ট করবে, যা সুবিধা অসুবিধা হবে সেগুলো নিয়ে। আচ্ছা, তাহলে আমরাও যে পড়াচ্ছি তাতে বুঝতে পারবো কতটা তোমাদের কাজের কাজ কী হচ্ছে। তো শুরু করছি চ্যাপ্টার। বলছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এ নিয়ে আমরা আগে পড়েছি, যেখানে একাধিক বিক্রিয়া পদার্থ পরস্পরের সঙ্গে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে একে অপরকে প্রতিস্থাপিত করে বা বিভিন্ন উপায় নতুন নতুন যৌগ গঠন করে। তো এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রভাবক কোনগুলো, কোন কোন ফ্যাক্টরগুলো রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সেগুলো দিয়ে যদি আমরা শুরু করি দেখতে পাবো রাসায়নিক বিক্রিয়া প্রভাবিত করতে পারে তাপ, আলো, চাপ, দ্রাবক, তড়িৎ। এগুলো সবই রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এমন এমন রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে তাপ ছাড়া চলবে না, আলো ছাড়া চলবে না, চাপ ছাড়া চলবে না, এরকম সব বিভিন্ন বিক্রিয়া রয়েছে। সবগুলোকেই বলে বাহ্যিক প্রভাবক। এছাড়াও যারা বিক্রিয়া করছে তাদের কণাগুলোর সাইজ, তাদের ভৌত অবস্থা, গাঢ়ত্ব বা ঘনত্ব, এই বিষয়গুলোর উপরও রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। আবার আমরা জানি রাসায়নিক বিক্রিয়ার যে গতি প্রকৃতি আছে, কত তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়াটা হবে, কতক্ষণ ধরে হবে, তার এই যে ক্রিয়াকাল, এই সব কিছু কিন্তু নির্ভর করে আবার অনুঘটকের উপস্থিতিতে। অনুঘটক কিন্তু এই রাসায়নিক বিক্রিয়ার গতিকে কন্ট্রোল করতে পারে। আমরা পরের স্লাইডে যাই, দেখি কি পাওয়া যায়। দ্বিতীয় স্লাইডে দেখতে পাচ্ছি এক এক করে কোন কোন প্রভাবকগুলো রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে সেগুলো দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে তাপের প্রভাব। তাপের প্রভাবে আমরা কি দেখছি, এমন কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে তাপ না দিলে রাসায়নিক বিক্রিয়াটা হবেই না। যেমন পাথরের চুন, এই ডেল্টাটা হচ্ছে তাপের চিহ্ন। যদি তাপ দেওয়া হয় এটা কি হয়ে যাবে, পোড়া চুন মানে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডে ভেঙে যাবে। এইভাবে এটা দুটো পদার্থে ভেঙে যাবে। এই বিক্রিয়াটাই যদি কেউ খোলা জায়গায় এই বদ্ধ জায়গায় করতে পারে, তখন এটা উভমুখী বিক্রিয়া হয়ে যাবে, দুদিকে তীর চিহ্ন দেওয়া আছে। তখন কিন্তু এই কার্বন ডাই অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড এরা দুজনে মিশে আবার কি তৈরি করতে পারবে, CaCO3 তৈরি করতে পারবে। তো বলছে এই তাপ প্রয়োগের ফলে কি হয়, বিশেষ করে কঠিন পদার্থের এবং কিছু ক্ষেত্রে তরল পদার্থেরও অণুগুলোর গতিশক্তি বেড়ে যাওয়ার ফলে, গতিশক্তি সবাইরই বাড়ে, গ্যাসেরও বাড়ে, কিন্তু এই অণুগুলোর গতিশক্তি বেড়ে যাওয়ার ফলে কি হয়, ওদের সক্রিয়তা মানে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার ক্ষমতাটা বৃদ্ধি পেয়ে যায়। গ্যাসের অণুগুলো খুব দ্রুত টেম্পারেচারের সঙ্গে প্রভাবিত হয়, গতিশক্তি খুব দ্রুত বাড়ে, কিন্তু কঠিন পদার্থের অণুগুলো তো দৃঢ়ভাবে আবদ্ধ। বাইরে থেকে তাপ দিয়ে ওদের এই কোনোভাবে যদি গতিশক্তি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে একে অপরের মধ্যে বন্ধনটা আলগা হয়ে যাবে, অন্য কারোর সঙ্গে সহজে বিক্রিয়া করতে চাইবে। তো এরপরেতে আমাদের বইতে যেই তাপের প্রভাবে যে উদাহরণটা আছে সেটা এখানে দেখানো আছে। কপার নাইট্রেটকে যদি তাপ দিয়ে উত্তপ্ত করা যায় তাহলে কি দেখতে পাচ্ছি, কিউপ্রিক অক্সাইড তৈরি হয়েছে, নাইট্রোজেন গ্যাস তৈরি হয়েছে আর অক্সিজেন উৎপন্ন হয়েছে। তার মানে যতক্ষণ না তাপ দেবো এই বিক্রিয়াটা কিন্তু আদৌ সম্ভব নয়, তাপ দিলে তবে এই বিক্রিয়াটা সম্ভব। এবার আমরা দেখব অন্য আর একটা প্রভাবক, আলো। আলো ছাড়া রাসায়নিক বিক্রিয়াটা হয় না, কিন্তু যেই আলো দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা খুব সংগঠিত হয়ে যাচ্ছে, সম্পন্ন হচ্ছে। এরকম একটা উদাহরণ, হাইড্রোজেন আর ক্লোরিন, এদেরকে যদি আমি অন্ধকার ঘরে মিশিয়ে রেখে দিই কিছু বিক্রিয়া হয় না, কিন্তু যদি এই হাইড্রোজেন ক্লোরিনকে একটা জায়গায় মিশিয়ে আমি যদি সূর্যালোকের মধ্যে আনি, সঙ্গে 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 দেখতে পাবো এদের বিস্ফোরণ হবে, এবং বিস্ফোরণের ফলে কি হবে, HCl গ্যাস তৈরি হবে। এই যে নিচে যেগুলো লেখা আছে এগুলো সব হচ্ছে গ্যাস, এগুলো যেগুলো বলা আছে। তার মানে এখানে আলো ছাড়া এই বিক্রিয়াটা সম্পন্ন হবে না। আমাদের বইতে আলো নিয়ে কোনো উদাহরণ দেওয়া আছে, এইটা দেওয়া আছে।
তো বলছে কি, এই যে গাছ খাদ্য তৈরি করে আলোর সাহায্যে, এক্ষেত্রে কি আলো ছাড়া কিন্তু এই খাদ্য তৈরি সম্ভব নয়। আমরা জানি রাত্রিবেলা গাছ কিন্তু খাদ্য তৈরি করতে পারে না, একমাত্র দিনের বেলাতেই পারে। এরপরে দেখব চাপের প্রভাব। চাপের প্রভাবে কি দেখতে পাচ্ছি, চাপের প্রয়োগ করলে তবেই রাসায়নিক বিক্রিয়াটি সংঘটিত হবে, আর যদি চাপ প্রয়োগ না করি রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হওয়া সম্ভব নয়। আচ্ছা, এই চাপের প্রভাবে কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে অণুগুলো তো খুব ছাড়া ছাড়া থাকে, তাহলে একে অপরের সঙ্গে মেশার বা মেলার সুযোগটা কম পায়। যেই চাপটা বাড়িয়ে দেওয়া হবে অণুগুলোর মধ্যে ব্যবধানটা কী হয়ে যাবে, কমে যাবে, একে অপরের সংস্পর্শে আসতে পারবে, ইলেকট্রনের আদান প্রদান করতে পারবে এবং রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে পারবে। এই কারণে চাপের দরকার হয়। বন্দুকের ক্যাপ ফাটানোর সময় এই চাপ প্রয়োগের ফলেই, বারুদে চাপ প্রয়োগ করলে তবেই সেখানে কি হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে বা বিক্রিয়া হচ্ছে। ইউরিয়া, অ্যামোনিয়া এদের যখন শিল্প উৎপাদন করা হচ্ছে, যখন তৈরি করা হচ্ছে, তখনও কিন্তু সেই চাপ প্রয়োগই করা হচ্ছে। চাপ না প্রয়োগ করে এই ইউরিয়া বা অ্যামোনিয়া তৈরি করা কিন্তু সম্ভব নয়। চাপটাই এখানে বিক্রিয়ার অন্যতম ভূমিকা পালন করবে। এবার আমরা দেখব দ্রাবক। মানে কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনা ঘটে, দুটো কঠিন পদার্থকে গায়ে গায়ে রেখে দিলে তাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, কিন্তু তাদের মধ্যে কোনো একটাকে বা দুটোকেই যদি জলের মধ্যে বা কোনো দ্রাবকের মধ্যে গুলে দেওয়া হয়, তখন দেখা যাচ্ছে দ্রুত তাদের মধ্যে বিক্রিয়া হচ্ছে। কঠিন পদার্থ তো জমাটি আকারে থাকে, অণুগুলো একটা জায়গায় জমাটি থাকার কারণে তারা ক্ষেত্রফল কম থাকে। যেই জলের মধ্যে দিয়ে দেওয়া হলো, দেখা যায় কোনো কোনো পদার্থ আয়নিত হয়ে যাচ্ছে, আবার কেউ ছড়িয়ে পড়ছে, যার ফলে বিক্রিয়া সংগঠিত হতে পরস্পর সংযোগে আসার ক্ষেত্রে সুবিধে হয় এবং রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। যেমন উদাহরণ, এটা বইয়ের উদাহরণ তোমাদের রয়েছে, শুকনো খাবার সোডা আর টার্টারিক অ্যাসিডে কেলাস নিয়েছি কঠিন আকারে, দেখলাম মিশিয়ে দিলে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। অ্যাসিডের একটা ধর্ম রয়েছে যে বাইকার্বনেট বা কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে। খাওয়ার সোডা হচ্ছে বাইকার্বনেট লবণ। তো বলছে যেই আমি ওর মধ্যে জল যোগ করলাম, দেখলাম সঙ্গে সঙ্গে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড বেরোতে শুরু করে দিয়েছে। আর জলটা যদি ঠান্ডা না হয়, গরম হয় দ্রাবকটা, তাহলে কিন্তু আরও দ্রুত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। জলের পরিবর্তে আর কি কি দ্রাবক আছে, বেনজিন আছে, কেরোসিন আছে, এগুলোকে ব্যবহার করা যেতে পারে। জলকে সর্বজনীন দ্রাবক বলে কারণ এর মধ্যে অনেক রকমের পদার্থ দ্রবীভূত হতে পারে। তবে মাথায় রাখতে হবে আমাদের, যারা আয়নীয় তারা কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হতে পারে একমাত্র। কিছু জৈব যৌগ, অজৈব যৌগ দ্রবীভূত হয়, কিন্তু যারা আয়নীয় নয়, যারা আয়নীয় তারা কিন্তু জল ব্যতীত কেরোসিন, বেনজিন এই সমস্ত দ্রাবকগুলোর মধ্যে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করতে পারবে না। সুতরাং রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়া বাধা সৃষ্টি করবে। আয়নীয় যৌগগুলো কিন্তু দ্রাবক হিসেবে একমাত্র জলকেই ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার জন্য। অআয়নীয় যৌগগুলো দুটো ক্ষেত্রেই, যারা যারা দ্রবীভূত হয়, দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে, সবগুলোতে দ্রবীভূত হয় না। আচ্ছা, যেমন উদাহরণ হিসেবে এখানে আমাদের বইতে বলা হয়েছে নুনের কথা, খাদ্য লবণ। বলছে এই যে নুন দেখতে পাচ্ছি, যদি এর এক্সরে করা যায়, তার কোনো অণু আকার নেই, আয়ন আকারে থাকে। কি কি আয়ন? একটা হচ্ছে Na+ আয়ন, আর একটা হচ্ছে Cl- আয়ন। এই যে লালগুলো রয়েছে, লালগুলোকে এখানে Na+ আয়ন দেখানো হয়েছে, আর নীলগুলোকে দেখানো হচ্ছে Cl- আয়ন। পুরো একটা লুডোর চক্কর আকারে রয়েছে। কাল্পনিকভাবে অনেকগুলো জাংশন তৈরি করা হয়েছে, প্রতিটা জাংশনে পরপর একই আয়ন নেই, একটা Na+ আয়ন হলে পরেরটা Cl- আয়ন, এইভাবে ঘিরে থাকে। কীভাবে ঘিরে থাকে? একটা Na+কে 6টা Cl-, একটা Cl-কে 6টা Na+ আয়ন ঘিরে রেখে জোটবদ্ধ অবস্থায় অনেক আয়ন একসাথে থাকে। 850 ডিগ্রি নিচে এদেরকে আলাদা করা যায় না, গলে না, নুন পৃথক হয় না। তো বলছে এক্ষেত্রে কিন্তু যদি জলে দিয়ে দিই, খুব সহজে এই আয়নগুলো বিয়োজিত হয়ে যায়। জলের মধ্যে অদ্ভুত একটা ধর্ম রয়েছে, ঠিক যেমন ইলেকট্রিক সেল, যেটা আমরা চলতি কথায় ব্যাটারি বলি, অনেকগুলো সেল নিয়ে ব্যাটারি তৈরি হয়, ওর যেমন দুটো প্রান্তে পজিটিভ আর নেগেটিভ মেরু থাকে, জলের অণুরও তাই রয়েছে। সেই কারণে কি হয়, নুনটা ওই রকম আয়নে জলের মধ্যে সহজে ভেঙে যেতে পারে, যার ফলে দ্রুত রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়, যেটা আমাদের বইতে এখানে তৃতীয় ছবিতে দেওয়া ছিল। আমি শুধু তৃতীয় অংশটাই তুলেছি। এখানে কিন্তু কি হয়েছে, এই Na+-এর
আর সিএল মাইনাসের আয়নগুলো পৃথক হয়ে গেছে। জলের অণু এগুলো রয়েছে, এগুলো প্লাসগুলো, এগুলো মাইনাসগুলো, এরকমভাবে দেখানো আছে। কিন্তু ওখানে জোটবদ্ধ অবস্থা ছিল, তো মানে জল থাকার কারণেই এটা হলো, জল না থাকলে হওয়া সম্ভব ছিল না। এবার বলছে তড়িতের প্রভাব। এমন অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যা তড়িৎ ছাড়া সম্ভব হয় না। বাতাসে নাইট্রোজেন আর অক্সিজেন হচ্ছে মূলত প্রধান উপাদান। এই নাইট্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, নাইট্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া কিন্তু সহজে হয় না। তো আমার মনে হতে পারে নাইট্রোজেন আর অক্সিজেন তো বাতাসে সবসময় গায়ে গায়ে রয়েছে, কই এরা তো বিক্রিয়া করে বাদামি বর্ণের নাইট্রোজেন গ্যাস তৈরি করছে না। নাইট্রোজেন আসলে হচ্ছে সক্রিয়তা খুব কম, এর পরমাণুগুলো অত্যন্ত জোরালো বন্ধন দ্বারা একে অপরের সঙ্গে আবদ্ধ, তাই অন্য কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না। এই কারণে বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেন একসাথে থাকলেও এরা পরস্পর বিক্রিয়া করে বাদামি বর্ণের নাইট্রোজেন গ্যাস কিন্তু তৈরি করে না। হ্যাঁ, যদি বিদ্যুৎ স্ফুলিঙ্গ, তড়িৎ স্ফুলিঙ্গ তো ব্যবহার করা যায়, যেটা বজ্রপাতের সময় হয়, প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তৈরি করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই নাইট্রোজেন আর অক্সিজেন, এটা বিদ্যুৎ স্ফুলিঙ্গের ছবি হিসেবে ব্যবহার করেছি, 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে পারে। তার মানে এখানে দেখতে পেলাম তড়িতের সাহায্যে এই বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। আর একটা খুব প্রচলিত বিক্রিয়া যেটা তড়িতের সাহায্যে করা হয়ে থাকে, সেটা হচ্ছে বইয়ের এই ছবি অনুযায়ী বলছে। দুটো পেন্সিল নিয়েছি, দুটো প্রান্তই এর কি করা হয়েছে, ছুলে নেওয়া হয়েছে, গ্রাফাইট বেরিয়ে এলো, যা হচ্ছে তড়িতের পরিবাহী, অধাতু হলেও। একটা কার্ডবোর্ড বা একটা পিচবোর্ডের মধ্যে গর্ত করে এদেরকে একটা গ্লাসের জলের মধ্যে অল্প নুন দিয়ে রাখা আছে, বা অ্যাসিড দিয়েও রাখতে পারো, নুনটা সহজে পাওয়া যাবে। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, কিন্তু নুন বা অ্যাসিড এরকম কিছু দিয়ে দিলে বা ক্ষার দিয়ে দিলেও তড়িৎ পরিবহন করবে। এখন একটা 9 ভোল্টের 20-25 টাকা দিয়ে ব্যাটারি সেল কিনে এনে তার সঙ্গে দুটো তার যোগ করে দিলে দেখতে পাবো দুটো পেন্সিলের গা বরাবরই বুদবুদ আকারে অত্যন্ত ধীর গতিতে, যেহেতু 9 ভোল্ট দেওয়া হচ্ছে, যে হাইড্রোজেন আর অক্সিজেনে ভেঙে গেছে জল, H2O ভেঙে গেছে এবং হাইড্রোজেন অক্সিজেন বুদবুদ আকারে বেরিয়ে আসছে। হ্যাঁ, এর জন্য জটিল পদ্ধতি আছে এই হাইড্রোজেন অক্সিজেনকে চিহ্নিত করার, কিন্তু এই যে বুদবুদ উৎপন্ন হচ্ছে এটাই প্রমাণ করবে যে জলটা এখানে ভেঙে যাচ্ছে। অর্থাৎ তড়িৎ প্রবাহ না চালনা করলে এই বিক্রিয়াটা কিন্তু সম্ভব ছিল না। আমরা এবার আসব এই অধ্যায়ের অন্য একটা অংশে, অনুঘটক। রাসায়নিক বিক্রিয়ায় যেমন চাপের দরকার আছে, তাপের দরকার আছে, আলোর দরকার আছে, ঠিক তেমনই দরকার আছে কি অনুঘটকের। অনুঘটক কী করে? শুধু পটাশিয়াম ক্লোরেট KClO3, তো একে যদি আমি শুধু গরম করি, উত্তপ্ত করলে প্রচুর টেম্পারেচার লাগে, 850 প্রায় 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কী হয়, 700-800 নয়, সরি, 650 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি উষ্ণতা এটা কী করে, 2KClO3কে গরম করলে ও ভেঙে গিয়ে অক্সিজেন উৎপন্ন করে। কিন্তু যদি এই 2KClO3-র সঙ্গে আমি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের চূর্ণ যোগ করে দিই, তখন মোটে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা বিয়োজিত হয়ে যায় এবং ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি করে। তাহলে দেখতে পাচ্ছি এখানে MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতি এই বিক্রিয়াটাকে কিন্তু ত্বরান্বিত করে দিল, অনেক কম টেম্পারেচারে বিক্রিয়াটা হয়ে গেল এবং এটা ভেঙে গেল, অনেক কম টেম্পারেচারতেই এটা সম্পন্ন হলো। তো সেই অনুঘটক নিয়ে আমরা জানবো। তাহলে অনুঘটক কাকে বলে? অনুঘটক হচ্ছে যে বিক্রিয়ার মধ্যে উপস্থিত থাকবে, উপস্থিত থেকে বিক্রিয়ার গতি বা হারকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু নিজের কোনো পরিবর্তন ঘটাবে না, তাকেই বলে অনুঘটক। আগে এই নিজের কোনো পরিবর্তন হয় না বলে একে থার্ড ব্র্যাকেটের মধ্যে দুদিকে লেখা হতো, সমীকরণের বাঁ দিকে আর ডান দিকে। বর্তমানে একে এই তীর চিহ্নের ওপরে লেখা হয়। তো বলছে কি, এই অনুঘটক বেশ কয়েক রকমের হয়। একটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিস্ট, মানে কি বিক্রিয়কগুলোর যা ভৌত অবস্থা, অনুঘটকটার ভৌত অবস্থাও যদি তাই হয়, তখন ওই অনুঘটকটাকে বলা হয় কি হোমোজিনিয়াস, অর্থাৎ সমপ্রকৃতির। সালফার ডাইঅক্সাইড গ্যাসীয়, অক্সিজেন গ্যাসীয়, তার সঙ্গে নাইট্রিক অক্সাইড ব্যবহার করেছি যেও গ্যাসীয়, তার ফলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এটাও গ্যাসীয়। তাহলে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন দুজনেই গ্যাসীয়, নাইট্রিক অক্সাইড এটাও গ্যাসীয়, তাই এটাকে বলা আছে নাইট্রিক অক্সাইড এখানে হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। অসম প্রকৃতির অনুঘটক কোনটা?
এই উদাহরণটা কিন্তু বাদ, এটা পরের উদাহরণে। তো অসম প্রকৃতির অনুঘটক কাদের বলে? হেটারোজেনিয়াস ক্যাটালিস্ট কাদের বলা হচ্ছে? যেখানে বিক্রিয়ক অর্থাৎ যারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে তাদের প্রকৃতি আর অনুঘটকের ভৌত অবস্থা যদি এক না হয়, নাইট্রোজেনের গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কিন্তু ফেরাম যেটা ব্যবহার করছে সেটা কঠিন, এটা অনুঘটক রূপে ব্যবহার করে নাইট্রোজেন এই অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে, তাই এটা অসম প্রকৃতির বলা হচ্ছে। আরও কয়েক রকম অনুঘটক দেখার জন্য আমরা পরের স্লাইডে চলে এলাম। পজিটিভ অনুঘটক কাকে বলে? বলছে এমন কিছু কিছু অনুঘটক রয়েছে, উদাহরণটা অলরেডি বলে দিয়েছে, যারা রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে কি করে, রাসায়নিক বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হারটাকে বৃদ্ধি করে। তো বৃদ্ধি করে বলে এদেরকে কি বলে? পজিটিভ অনুঘটক বলে। যা বললাম, পটাশিয়াম ক্লোরেট এটা প্রায় 650 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিয়োজিত হয়, তাপ বিয়োজিত হয়, কিন্তু মোটে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় MnO2 উপস্থিতিতে এটা অক্সিজেন তৈরি করতে পারে। নেগেটিভ অনুঘটক কাকে বলে? হাইড্রোজেন পারক্সাইড কানের ময়লা বার করার জন্য ব্যবহার করা হয়, আরও অনেক কাজে লাগে। তো অনেকটা একেবারে বর্ণহীন জলের মতো দেখতে। তো বলছে কি খুব অস্থায়ী, জল আর অক্সিজেনে ভেঙে যেতে চায়। তো এই ভেঙে যাওয়াটা রোধ করার জন্য ওর মধ্যে যদি লঘু সালফ্রিক অ্যাসিড মিশিয়ে দিই, ও বিক্রিয়ার গতিকে মন্থর করে দেয়। তার মানে যে অনুঘটক বিক্রিয়ার গতিকে মন্থর করে দেয় তাকে বলা হচ্ছে নেগেটিভ অনুঘটক। আবার কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক রয়েছে সে নিজেই অনুঘটকের মতো কাজ করে। যেমন অক্সালিক অ্যাসিড আর আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়ায় যে Mn+2 আয়ন থাকে সে কী করে? বিক্রিয়ার গতিকে খুব ধীর গতি সম্পন্ন করে রাখে। তো এই ধরনের ক্যাটালিস্টকে কী বলে? স্বয়ংক্রিয় অনুঘটক বলে। এছাড়াও আছে জৈব অনুঘটক, যা আমাদের জীবজগতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জৈব অনুঘটকের মধ্যে মূলত কারা আছে? উৎসেচক, এনজাইমগুলো। যেমন হাইড্রোজেন পারক্সাইড, একে যদি জল মিশিয়ে কোথাও রেখে দেওয়া হয় বা হাইড্রোজেন পারক্সাইডকে যদি কোনো কিছুর মধ্যে রেখে দেওয়া যায়, দেখতে পাবো যে এই হাইড্রোজেন পারক্সাইড কিন্তু শুধু জল মিশিয়ে রেখে দিলে সহজে অক্সিজেনের বুদবুদে ভেঙে যাচ্ছে না, সহজে ভেঙে যাচ্ছে না। কিন্তু আমি যদি এখন ওর মধ্যে একটা কাটা আলুর টুকরো যদি ফেলে দেওয়া হয়, তো আলুর মধ্যে যে ক্যাটালেজ থাকে সেই ক্যাটালেজ কিন্তু কী করে? উৎসেচক, এটা এই বিক্রিয়ার গতিকে আবার বাড়িয়ে দেয়। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা ধনাত্মক অনুঘটক হিসেবে কাজ করছে ক্যাটালেজ। আর আমার আগে যে উদাহরণ দিয়ে এলাম সেখানে হাইড্রোজেন পারক্সাইডের ক্ষেত্রে এই যে লঘু সালফ্রিক অ্যাসিড এ কিন্তু ঋণাত্মক অনুঘটক হিসেবে কাজ করছে। তো এখানে বিক্রিয়াটাকে দ্রুততর সম্পন্ন করছে, বলা হয়েছে এখানে দ্রুততর সম্পন্ন হচ্ছে। আমাদের পরিপাকে সাহায্য করে বিভিন্ন উৎসেচক, যেমন টায়ালিন, মল্টেজ, গ্যালাক্টেজ, এই আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞানে পাবো এক এক করে। তো এরা সবাই হচ্ছে এক একটা উৎসেচক। এটা বইতে একটা উদাহরণ আমাদের বলে দিয়েছে। অরহর ডাল, তার সঙ্গে মেশানো হয়েছে কি? ইউরিয়া জল। বলছে যেই মিশিয়ে রাখা হয়েছে কি ঘটবে? এটা অরহর ডালের পরিবর্তে তরমুজের দানা নিয়েও কাজটা করা যেতে পারে। ইউরিয়া জল মিশিয়ে দেওয়া আছে। বলছে দেখা যাচ্ছে একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হচ্ছে, যার মধ্যে ফেনাপথেলিন দিয়ে দিলে সেটা লালচে বেগুনি কালার হয়ে যাচ্ছে, যেটাকে বিলীয়মান রং বলে, যেটা এখানে ছবিতে দেখানো হয়েছে। এই ঘটনাটা ঘটেছে। কেন এরম ঘটছে? বলছে ওই যে তরমুজের দানা বা এই যে অরহর ডালের কথা বলা হয়েছে, ওর মধ্যে একটা উৎসেচক রয়েছে যেটাকে বলে ইউরিয়েজ বলে, যে কি করে এই ইউরিয়াকে ট্রান্সফার করে দেয়। কিসে ট্রান্সফার করে দেয়? অ্যামোনিয়া উৎপাদনে সাহায্য করে। টয়লেটে আমরা যে যে তীব্র ঝাঁঝালোযুক্ত যে গন্ধ পাই অ্যামোনিয়া, সেও কিন্তু এই মূত্রের ইউরিয়াটাকে কি করে? অ্যামোনিয়াতে ট্রান্সফার করে বিভিন্ন উৎসেচকের মাধ্যমে। যে টয়লেটে যে জীবাণুগুলো থাকে তারাও এই কাজটা করতে পারে, তাদের দেহে যে প্রোটিন আছে তার মাধ্যমে যে উৎসেচক গঠন করে তার মাধ্যমে করতে পারে। মানে বইতে একটা সুন্দর ছড়া বলেছে, এই ছড়ার মাধ্যমে দেখানো হয়েছে উৎসেচকের ভূমিকা কত বড়। ডিএনএ, আরএনএ এই সব কিছু গঠন করতে, আবার এরকম বড় বড় শৃঙ্খলকে ছোট ছোট শৃঙ্খলে ভেঙে দিতে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এনজাইমের তুলনা পাওয়া মুশকিল। প্রোটিন, লিপিড, প্রোটিন, এই
আবরণ তৈরি করতে জীবজগতে এনজাইমের মতো গুরুত্বপূর্ণ অনুঘটক বোধহয় পাওয়া খুব মুশকিল। তো এইখানে ছড়াটা পড়ে দেখতে পারো। তাহলে অনুঘটকের সাধারণ বৈশিষ্ট্যগুলো যদি আমরা এক নজরে দেখে নিই, কী বলবো? অনুঘটক হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় থাকে কিন্তু নিজের কোনো পরিবর্তন ঘটায় না, তাই এটাকে কতকাল অনন্তকাল ধরে আমি বারে বারে ব্যবহার করতে পারি। তবে কিছু কিছু পদার্থ আছে যারা কি করে, এই অনুঘটকের কার্যকারিতাকে নষ্ট করে, এদেরকে কি বলে? বিষ অনুঘটক বলে। আবার নির্দিষ্ট কোনো অনুঘটক সমস্ত বিক্রিয়ার বেগ বাড়াতেও পারে না, কমাতেও পারে না। হয়তো এমনও হতে পারে কোনো অনুঘটক একটা বিক্রিয়ার বেগ বাড়াচ্ছে তো অন্য বিক্রিয়ার বেগ কমাচ্ছে, এরকম হতেই পারে। এছাড়াও এই যে বিক্রিয়াকে প্রভাবিত করার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু নির্ভর করে কি বিক্রিয়কের তলের ক্ষেত্রফল, এর ওপরে নির্ভর করে। আর বিক্রিয়াকে গতিকে নিয়ন্ত্রণ করে কে? অনুঘটক। তাহলে এখানে স্টার দিয়ে একটা অন্য কথা বলে নেওয়া হয়েছে, এটা আমার আলাদা করে বলা উচিত ছিল। বিক্রিয়কের তলের ক্ষেত্রফল কিন্তু নির্ভর করে কার ওপরে? বিক্রিয়াকে তলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করা হচ্ছে বিক্রিয়ার গতি। এটা অভ্যন্তরীণ অনুঘটকের মতো কাজ করে বা প্রভাবকের মতো কাজ করে। আর অনুঘটকের অন্যতম আর একটা বৈশিষ্ট্য কি? এর রাসায়নিক বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করবে। এটা সাধারণ বৈশিষ্ট্য। এই বিষয়টা আমরা যেটা এক্সট্রা বললাম এখানে বাইরে, অনুঘটকের বৈশিষ্ট্যের বাইরে এখানে জুড়ে দেওয়া আছে, এটা নিয়ে একটু দেখে নিই। তো বলছি এখানে আমরা কি করেছি, একটা চক দিয়ে উদাহরণটা বইতে দেখানো হয়েছে, যে কোনো কিছুতে দেখানো যেতে পারে। চিনির বড় বড় দানা দিয়ে দেখানো যেতে পারে। জলে গোলার ক্ষেত্রে বড় চিনির দানা সহজে গোলে না, গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি গুলে যায়। চকটাকে মাঝখান থেকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, তাহলে কি দেখানো হচ্ছে? সারফেস এরিয়াগুলো বেড়ে গেছে, এখন অনেকগুলো ফেজ বেড়ে গেছে। তার ফলে কি হবে, এরমভাবে কোনো বিক্রিয়কের যদি ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে সে সংস্পর্শ তল বেড়ে গেল, দ্রুত বিক্রিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেল, এটাই বলা হয়েছে। এর আমরা তৃতীয় অংশে যাব, যেটা খুব ছোট এবং সহজ বটে। এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক রিয়াকশান, তাপগ্রাহী বা তাপশোষী আর তাপমোচী বা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ইংলিশে বলা হয় এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক। ব্যাপারটা বুঝে নিই, আমার মনে হয় না কঠিন হবে। যে সকল পরিবর্তনে পরিবেশে তাপ মুক্ত হয় মানে বিক্রিয়কগুলো থেকে, বিক্রিয়াজাত পদার্থ থেকে তাপ পরিবেশে বেরিয়ে আসে বিক্রিয়ার পরে, সেগুলোকে কি বলে? তাপ উৎপাদী বিক্রিয়া বলে বা তাপমোচী বিক্রিয়া বলে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই তাপ উৎপাদী বলি বা তাপমোচী বলি, এরা ভৌত পরিবর্তন হতে পারে, রাসায়নিক পরিবর্তন হতে পারে। যা কিছু কার্বনযুক্ত পদার্থের দহন, এই সবই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং রাসায়নিক পরিবর্তন। পোড়াচুনে জল দিলে একটা শব্দ উৎপন্ন হয়, হুইসলিং শব্দ পাওয়া যায়, তার সঙ্গে কী হয়? ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাওয়া যায়, প্রচুর তাপ উৎপন্ন হয়, যে কারণে মাটির গামলাতে যখন পুরোনো দিনে চুনকাম করার জন্য যখন এই পোড়া চুন ভেজানো হতো, চুনের মধ্যে জল দেওয়া হতো না, পোড়া চুনে জল দিয়ে তাতে পোড়া চুন দেওয়া হতো, নাহলে গামলাটা ফেটে যেত, মাটির গামলা। এরকমভাবে দেখতে পাচ্ছি এই সমস্ত কার্বনযুক্ত যা কিছু রয়েছে তাদের সঙ্গে বিক্রিয়ায় যে দহন প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হয়, সবই রাসায়নিক পরিবর্তন এবং তাপ উৎপাদী। আবার এই তাপ উৎপাদী বা তাপমোচী ভৌত পরিবর্তনও আছে। যেমন বাষ্প যখন জল হয়, ঘনীভূত হয়ে যাচ্ছে, সে কি করে? তাপ ছেড়ে দেয়। এখানে আমি উল্টোভাবে দেখিয়েছি, তাপটা মাইনাস মানে ও ছেড়ে দিচ্ছে, তাহলে বাষ্প জল আর কিছু পরিমাণ তাপ পরিবেশে ছেড়ে দিচ্ছে, এটাও তাপ উৎপাদী বিক্রিয়া। জল যখন তাপ ছেড়ে দেয় তখন সে বরফে পরিণত হয়। এর প্রচুর ব্যবহারও আছে দেখবে। যেমন এই যে দহনের ফলে যে তাপ পাওয়া যাচ্ছে, সেই তাপ দিয়ে জলকে ফুটিয়ে বাষ্প করে পুরোনো দিনে স্টিম ইঞ্জিন চালানো হতো, আজও বিভিন্ন কাজে লাগানো যেতে পারে। অক্সি অ্যাসিটিলিন শিখায় গ্যাসকে জ্বালিয়ে, বিভিন্ন প্রাকৃতিক গ্যাসকে জ্বালিয়ে, রান্নার গ্যাসের ক্ষেত্রে আমরা তাই করি, যে তাপ পাই সেই তাপ দিয়ে আমরা কি করতে পারি? বিভিন্ন ব্যবহারিক কাজে আমরা লাগাতে পারি। সেটা ওয়েল্ডিংয়ের কাজে লাগানো হচ্ছে, রান্নার কাজে লাগানো হচ্ছে, বিভিন্ন কাজে লাগানো হচ্ছে। এবার আমরা দেখে নেব তাপগ্রাহী বা তাপ শোষী যেগুলো বিক্রিয়া, অর্থাৎ এন্ডোথার্মিক বিক্রিয়া যেগুলো। বলছে এখানে কি হয়? পরিবেশ থেকে তাপ ওই বিক্রিয়াজাত পদার্থের মধ্যে শোষিত হয়, বিক্রিয়াজাত পদার্থের মধ্যে শোষিত হয়ে যায়, অর্থাৎ এর ফলে শীতলতা। তাপগ্রাহী, হ্যাঁ, পরিবেশ থেকে এ কী করে? তাপকে শোষণ করে নেয়। আগেরটা আমরা দেখে এলাম কি, এক মিনিট, তাহলে আমরা এখানে দেখে নিয়েছি পরিবেশে তাপ মুক্ত হয়েছে, এখানে বলা হয়েছে, একবার দেখে নাও। পরিবেশে তাপ মুক্ত হয়েছে, একে বলছে তাপমোচী, মানে পরিবেশে তাপ বেরিয়ে আসছে ওই রাসায়নিক বিক্রিয়ার ফলে। তাপ বিক্রিয়ক বিক্রিয়াজাত বলে কনফিউশন তৈরি করে কোনো লাভ নেই।
এবার বলছে তাপগ্রাহীর ক্ষেত্রে কী হচ্ছে, এই বিক্রিয়ার ফলে পরিবেশ থেকে তাপ ওই সম্পূর্ণ ব্যবস্থার মধ্যে শোষিত হয়ে যাচ্ছে। একে কি বলা আছে, তাপগ্রাহী বা তাপশোষী পরিবর্তন বলা আছে। গ্রীষ্মের দিনে যখন জলের মধ্যে গ্লুকন ডি মেশাই, যেটার অন্যতম উপাদান হচ্ছে গ্লুকোজ, সেটা কিন্তু কি হয়, ঠান্ডা উৎপাদন করে, ঠান্ডা হয়ে যায়। বরফ তাপ গ্রহণ করে কিসে হয়ে যায়, জলে পরিণত হয়ে যায়। এই সবগুলোই তাপ গ্রহণ করে। তাপ গ্রহণ করেই কি বলে কি হয়, তার বাইরের অংশটা কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এবার হচ্ছে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কি, এগুলো তো ভৌত পরিবর্তনগুলো দেখো। কার্বন আর সালফার বিক্রিয়া করে কার্বন ডাই সালফাইড তৈরি করে, সেখানে কিন্তু শীতলতার সৃষ্টি হয়। অ্যামোনিয়াম ক্লোরাইডকে জল দিলে সেখানেও শীতলতার সৃষ্টি হয়, ফলাফলের ফলে শীতলতার সৃষ্টি হয়। এগুলো সবই হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন। বলছে এই যে তাপগ্রাহী কোথাও হচ্ছে কোথাও তাপমুচি হচ্ছে, এর পেছনে কারণ কি? বলছে আসলে যখন বিক্রিয়ার ফলে, যখন কোনো পরিবর্তনের ফলে, ভৌত হোক রাসায়নিক পরিবর্তন হোক, যদি ভৌত অবস্থার পরিবর্তন ঘটে, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস বা গ্যাস থেকে কঠিন কিছু একটা পরিবর্তন ঘটে, অথবা নতুন কোনো পদার্থ উৎপন্ন হলো, তখন কি হয়ে যায়, অণুগুলির সজ্জারীতির পরিবর্তন ঘটে। তো অণুগুলোর সজ্জারীতির পরিবর্তন করতে গিয়ে দেখা যায় নয় শক্তি অতিরিক্ত হয়ে গেছে, নয় শক্তি ঘাটতি পড়েছে। শক্তি যদি অতিরিক্ত হয়ে যায় তখন শক্তির মুক্তি ঘটে, সেটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যায়। আর শক্তি যদি ঘাটতি হয় তখন সে তাপ শোষিত হয়, তার ফলে পরিবেশটায় শীতলতার সৃষ্টি হয়। তো বলছে একেবারে শেষে আমরা চলে এসেছি, আজকে যে অংশটুকু বলছি, নিচে আমি কয়েকটা এখানে উদাহরণ দিয়ে দিয়েছি। এই উদাহরণের এই কয়টা উদাহরণ দিয়ে ভাবতে বলেছি যে এগুলো কোনটা তাপশোষী আর কোনটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া। এর প্রশ্ন আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, সে অনুযায়ী করবে এবং নির্দিষ্ট ডেট বলে দেবো, তার উত্তর করে আমাকে জমা দিতে হবে।